নমস্কার, আমি সমীর দাস। আপনারা দেখছেন স্বরাজ বার্তা। আজকে 14ই আগস্ট রাত্রিবেলায় আমাদের কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে, এমনকি সারা ভারত জুড়ে একটা অভূতপূর্ব কাণ্ড ঘটতে চলেছে, একটা ঐতিহাসিক কাণ্ড ঘটতে চলেছে এবং পথে দখল নিচ্ছেন মেয়েরা। আর.জি. কর হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আজকে রাত্রির বেলায় রাজপথের দখল নিচ্ছেন সমস্ত মহিলারা। আন্দোলনের ডাক প্রথমে কলকাতা শহরের কয়েকটি কেন্দ্রের জন্য শুরু হয়েছিল, কিন্তু ক্রমশ তা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় তো ছড়িয়ে পড়েইছে, সেই সঙ্গে সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়েছে। আমরা স্বরাজ বার্তার পক্ষ থেকে এর আগে কোনো ভিডিও করিনি, সেজন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। আসলে ঘটনা ঘটার পর প্রথম দিকে মুখ্যমন্ত্রী ঘটনার তৎক্ষণাৎ তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন, বা পরিবারের পক্ষ থেকেও যেভাবে বলা হচ্ছিল যে তারা সরকারের ভূমিকাতে সন্তুষ্ট, তার ফলে আমরা কিছুটা হয়তো বিভ্রান্ত হয়েছিলাম। আমাদের মনে হয়েছিল ধর্ষণ খুনের মতো একটা দুঃখজনক ঘটনা ঘটেছে অবশ্যই, কিন্তু প্রশাসন যদি সঠিক দায়িত্ব পালন করে এবং পরিবারও যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমাদের আর খুব বেশি করে সেটা নিয়ে বলার কী বা থাকতে পারে। বরং রাজনীতিতে যারা বিরোধী পক্ষ তারা হয়তো অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেই অর্থে আমরা যে ধরনের কাজ করি আমাদের হয়তো খুব একটা কিছু বলার নেই, থাকে না, সেই জন্য আমরা অতটা গুরুত্ব দিইনি। কিন্তু পরবর্তীতে যেরকমভাবে ঘটনার আরও সব ঘটনা প্রকাশ হলো, তাতে কিন্তু মনে হচ্ছে প্রথম দিকে যেটা মনে হয়েছিল বাস্তবে ব্যাপারটা সেরকম নয়, এবং সরকারের পক্ষ থেকে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য যে যে কাজগুলো করা হয়েছিল এবং যে যে ত্রুটিগুলো ছিল, যেগুলো পরে সংবাদ মাধ্যমে আসছে, এবং পরিবারও যে যা বলছে যে তারা চাপের মুখে সরকারের কাজে সন্তুষ্ট বলতে বাধ্য হয়েছিল, এবং সেটা জানার পর আমাদের মনে হচ্ছে অবশ্যই এই বিষয়ে আমাদের আগে থেকেই আরও মনোযোগী হয়ে কিছু ভিডিও হয়তো আনা উচিত ছিল। মানুষ কিন্তু এটা নিয়ে খুব বেশি রকমেরই সোচ্চার, এবং আমরা জানি আজকে যে অভূতপূর্ব এক আন্দোলন হবে, তাতে হয়তো সরকারের ভিত নড়ে যেতে পারে। সরকার হয়তো সেই জন্য শঙ্কিত। আমরা নিশ্চিত সরকারের একটা পরিকল্পনা রয়েছে যাতে এই আন্দোলনকে বেশি দূর এগোতে না দেওয়া যায়। পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ অনেক দিন ধরেই একটা যেন বিভ্রান্ত ছিল, তাদের ক্ষোভের শেষ ছিল না সরকারের বিরুদ্ধে, কিন্তু তারা কিছু বুঝে উঠতে পারছিলেন না কি করা যেতে পারে। যে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে রবিবার পর্যন্ত অপেক্ষা করে তারপরে সিবিআই তদন্ত দেওয়া হবে। আদালত কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্ত মানেননি এবং তীব্র ভর্ৎসনা করে সঙ্গেই কিন্তু সিবিআইকে তদন্তের ভার দিয়েতে অলরেডি তদন্ত চালু হয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার যেভাবে তৎপরতার সঙ্গে তড়িঘড়ি একটা পোস্টমর্টম করেছেন, এবং সেখানেও যেগুলো উঠে আসছে কথা, যে সেই পোস্টমর্টমটা যে হাসপাতালে দুর্ঘটনা ঘটেছে সেই হাসপাতালেই পোস্টমর্টম করেছেন এবং সেই হাসপাতালের ডাক্তাররাই করেছেন, এটার মধ্যে একটা সন্দেহ থাকতেই পারে। সেই প্রশ্ন যারা তুলছেন সেটা অমূলক নয়। অনেকগুলোই গণ্ডগোলের ব্যাপার রয়েছে। এই হাসপাতালের যে প্রিন্সিপাল, এর আগেও তাকে নিয়ে অনেক সমালোচনা, কিন্তু আজকে যেভাবে তার সম্পর্কে সমস্ত বিষয় উঠে আসছে, যে অভিযোগগুলো হাসপাতালের ভেতর থেকেই তার বিরুদ্ধে উঠছে, সে তো এক কথায় ভয়াবহ। এবং তিনি যে পদত্যাগ করলেন, ছাত্রদের চাপে পড়ে যখন পদত্যাগ করলেন, সেখানেও তিনি যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তাকে মনেই হচ্ছিল না তিনি একজন হাসপাতালের প্রিন্সিপাল। তারপরেও আশ্চর্যজনকভাবে দেখা গেল তিনি সকালবেলায় পদত্যাগ করলেন আর বিকেলবেলায় অন্য একটি হাসপাতালের প্রিন্সিপাল পদে নিয়োগ করা হলো। স্বাভাবিক তখনই বোঝা গিয়েছিল যে ছাত্ররা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, কারণ কালকে ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা তাকে ঢুকতে দেননি এবং প্রতিবাদ করেছেন। এটা হওয়ারই কথা ছিল। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের বাধ্যবাধকতাটা কী, যে এরকম একটি অযোগ্য লোককে আবার একটি হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়ার, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন চলছে। মুখ্যমন্ত্রী তার প্রতি যে স্নেহ দেখালো সেটাও কিন্তু খুবই অস্বাভাবিক।
আমাদের মুখ্যমন্ত্রীকে তো আমরা সেই অর্থে তার কথাবার্তায় আমরা তো কিছুটা গ্রেস দিয়েই চলি, কারণ তিনি এতটাই বেফাঁস কথাবার্তা বলেন, তাতে তার প্রতিটা কথা থেকেই প্রশ্ন তোলা যায়, কিন্তু আমরা সেগুলোকে একটু গ্রেস দিয়ে চলতে হয়, নাহলে আমাদের প্রতি পদে পদে মুখ্যমন্ত্রীকে সমালোচনা করতে। তিনি বললেন সিবিআই তদন্ত হলে হোক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কিছু লুকোবার নেই। তার মানে সরকার তো প্রতিটি কেসেতেই সিবিআই তদন্তের বিরোধিতা করে, তার মানে সবকটাতেই তাদের কিছু লুকোবার আছে। তাহলে এই ধরনের মন্তব্য আমরা হালকাভাবে নিতে অভ্যস্ত হয়ে গেছি, রাজ্যের মানুষ হালকাভাবে নিতে অভ্যস্ত হয়ে গেছেন, কারণ তিনি সবসময় আলটপকা মন্তব্য করেন। এবং এখন খুব স্বাভাবিকভাবে তিনি যখন বলেছিলেন রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন, তার মধ্যেই যদি কিনারা না হয় সিবিআই তদন্ত হবে করতে দেবেন, এই যে কথাটা বলেছিলেন, এখন সবাই মনে করছেন যে এই এক সপ্তাহের মধ্যে হয়তো এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য সময় দেওয়া হয়েছিল। এবং বিরোধীরা এই কথা বলবেন, কিন্তু বিরোধীরা এই কথাটা বললে শুধু বিরোধিতার জন্য করছেন বলে উড়িয়ে দেওয়া যায় না। এই প্রশ্নের মধ্যে, এই কথার মধ্যে কিন্তু যথার্থতা কিছুটা রয়েছে, অবশ্যই রয়েছে। এবং যেভাবে পোস্টমর্টম হয়েছে এবং তারপরে পোস্টমর্টমের পরে বডি যেভাবে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই আবার দ্বিতীয়বারের পোস্টমর্টম না হতে পারে, যেভাবে পরিবারকে এক প্রকার বলতে গেলে বডি ছিনিয়ে নিয়ে পোস্টমর্টম অন্ত্যেষ্টি করা হয়েছে, বলতে গেলে এক প্রকারে পরিবারকে চাপ দিয়ে এবং পরিবারের ওপর চাপ সৃষ্টি করে যেভাবে দেহ অন্ত্যেষ্টি করা হয়েছে তড়িঘড়ি, সেটা কিন্তু সন্দেহজনক। এবং এই অনেকেই অনেক রকমের প্রশ্ন তুলছেন, যে বলা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি সন্দেহজনক ক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম হয়, এবং সবার একটা যে সন্দেহ হচ্ছে যে রাজ্য সরকার চাইছিল যাতে কোনোভাবে আর দ্বিতীয়বার পোস্টমর্টম যাতে না করা যায়, এবং মানুষের যে সন্দেহ সেটাকে রাজ্য সরকারের আচরণের জন্য অমূলক বলা যাচ্ছে না। এই আন্দোলনে যে এই ঘটনা যে সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সেটা তো আমরা বলতেই পারছি, এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকে মিছিল হচ্ছে। রাজনৈতিক দল তো আগেই ছিল, কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকেও কিন্তু দেশ মিটিং হচ্ছে। আজকে যে অনুষ্ঠানের কথা প্রথমেই বললাম যেটা আছে, সেটাও কিন্তু সমাজ মাধ্যমে কোনো একজন ছাত্রী একটা পোস্ট করেছিলেন, তার নিজেরও বলতে গেলে সেই ছাত্রী অজ্ঞাত কুলশীল, তাকে কেউ চেনেও না, সে কোনো নামী ব্যক্তিত্ব নয়, সে একটা পোস্ট করেছিল, তাতেই যেভাবে সকলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে একটা অভূতপূর্ব ঘটনা ঘটাতে চলেছেন, তাতে করে বোঝা যাচ্ছে যে সমাজে কতটা আলোড়ন তুলেছে এই আন্দোলন। এরই মধ্যে বেশ কিছু বুদ্ধিজীবী যখন পথে নেমেছেন, তারা প্রতিদিনই প্রায় মিছিল করছেন। কালকে অপর্ণা সেন যখন আরজিকর হাসপাতালে পৌঁছেছিলেন, তার গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, আরও বেশ কিছু কটূক্তি শুনতে হয়েছে, এবং সংবাদ মাধ্যমে দেখলাম বলা হচ্ছে যে তারা সিপিএম সমর্থক। আমার মনে হয় তারা সিপিএম সমর্থক যদি হয়ে থাকে, সেটা কিন্তু একেবারেই সিপিএমের দলের যদি এইরকম কোনো স্ট্যান্ড হয়ে থাকে যে বুদ্ধিজীবীরা আসলে তাদেরকে মানে অপমানিত করতে হবে, সেটা কিন্তু খুব ভুল স্ট্যান্ড। আমার ধারণা যে সিপিএম দল নিশ্চয়ই এরকম কোনো স্ট্যান্ড নেননি। হতে পারে বুদ্ধিজীবীদের অতীত ভূমিকা মানুষের মনে একটা ক্ষোভ সঞ্চার করেছে, তারই বহিঃপ্রকাশ একটা হয়েছে। তো সাধারণ মানুষ যদি এই ধরনের বক্তব্য করেন সেটা একটা কথা, কিন্তু সিপিএমের মতো দায়িত্বশীল দলের নামে যদি এই ধরনের বক্তব্য আসে, আমার মনে হয় এই দলের নেতৃত্বের ভাবা উচিত, তাদের অন্তত এর প্রতিবাদ করা উচিত, তাদের অন্তত বলা উচিত যে বুদ্ধিজীবীরা স্বাগত, তারা যদি আন্দোলনে আসে তাদের অন্তত কিছু আপত্তি করার কিছু। তারা যদি এই যে মিডিয়াতে বলা হচ্ছে সিপিএম সমর্থক, এই কথাটার যদি প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু একটা ভুল বার্তা যাবে, এবং সেটা তাদের দলের পক্ষেও ক্ষতিকারক। বুদ্ধিজীবীদের সঙ্গে যে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেইটা কিন্তু থেকেই যাবে। বরং এই আন্দোলনের ফলে যদি বুদ্ধিজীবীদের সঙ্গে তাদের দূরত্ব কমে আসে, সেটা কিন্তু আখেরে তাদের ভালোই হবে। আমরা
আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং অধীর আগ্রহে আমরা আজকে রাত্রের কী হয় সেটার জন্য অপেক্ষা করছি এবং আমরা নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকব এবং সেখানকার ভিডিও পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের দেখাবো, সম্ভব হলে লাইভও করতে পারি এবং আগামী দিনে আপনারা স্বরাজ বার্তার নতুন এপিসোড দেখবেন। সেখানে আমরা বাংলাদেশ নিয়ে আবার একটা অনুষ্ঠান করব। আমরা অ্যাকচুয়ালি এই কিছুদিন ধরে বাংলাদেশ নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, রিসার্চ করছিলাম যাতে আমরা কিছু অজানা তথ্য বা একটা প্রেক্ষিত আপনাদের সামনে তুলে ধরতে পারি। যাই হোক, এই ভিডিও তো আজকে আমরা আশা করছি আজকে যখন আপনারা দেখবেন তার কিছুক্ষণের মধ্যেই হয়তো রাতের যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে তার সাক্ষী আপনারা এবং আমরা দুজনেই হব। এবং আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। আপনারা আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন যাতে আমরা আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে পারি এবং